আসসালামু আলাইকুম। এমসিকিউতে 30 আউট অফ 30 পেতে চাই। কি করতে হবে? আমার এই 360 ডিগ্রি এমসিকিউটা খুব ভালো মতো করে পড়ো। ১০ বার পড়ার চেষ্টা করো। তার সাথে একবার মাত্র বই পড়ো। এই পারফেক্ট কম্বিনেশন হলেই তুমি 30 আউট অফ 30 পাবে। মূল বইটা শুধু রিডিং পড়ে কিন্তু তুমি 30 আউট অফ 30 পাবে না। কারণ অনেক কিছু ভুলে যাবে। প্রশ্ন দিয়ে যত শিখবে তত সবার চেয়ে এগিয়ে থাকবে। হাজার হাজার এমসিকিউ ২,০০০ ৩,০০০ করে এমসিকিউ কিন্তু আমাদের মূল বই গাইড থেকে শুরু করে অনেক হয়ে যায়। বাট এই 360 ডিগ্রি এমসিকিউ মানে ৩৬০টা এমসিকিউ খুব ভালো মতো করে দেখো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তো চলো মূল ভিডিও দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ৩৬০টি এমসিকিউ তোমাদের দিচ্ছি। আমি এই এমসিকিউগুলোকে বলেছি 360 ডিগ্রি। এত ভালোভাবে এটা বিশ্লেষণ করে তোমাদের দিয়েছি, আমি নিশ্চিত যারা 30 আউট অফ 30 পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি মাস্ট। চলো দেখি আমাদের মূল এমসিকিউতে আজ কী কী আছে। আমরা প্রথম থেকে একবার 4 নম্বর অধ্যায় পর্যন্ত মানে 3 নম্বর অধ্যায় পর্যন্ত একটা ভিডিও আমি ড্রপ করেছি অনেক আগেই। এই ভিডিওটির লিঙ্কটা আমি আমার ইউটিউব চ্যানেল এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ অথবা RS ম্যাথ ওয়ার্ল্ড নামে সার্চ দিলেও তোমরা পেয়ে যাবে। সেখানের প্রথম কমেন্ট আমি দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখে নিবা। অবশ্যই 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত সেখানে দিয়ে দেওয়া আছে। আজকে আমরা শুরু করবো অধ্যায় 4 থেকে। 4-এর যে বিশ্লেষণটা সেটা আমরা শুরুতে দেখব। 4 নম্বর আমাদের বলেছি প্রথমে শুরুতে জানা প্রয়োজন। কী কী আমাদের জানা প্রয়োজন সেটা আমরা দেখি। এখানে কিছু ইনফরমেশন আমি লিখে দিয়েছি, এটাকে বলা হয় মূল বই মানে পাঠ্য বই বিশ্লেষণ করতে হবে। দেখো তোমরা শুরুতে অ্যানালাইসিস কী করেছি। শৈশবকাল, বয়সসীমা 5 বছর পর্যন্ত। কিশোরকালের বিস্তৃতি হবে 10 থেকে 19 বছর পর্যন্ত। ছেলে মেয়েদের বয়সের 11 থেকে 19 বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। ছেলে মেয়েদের 11 থেকে 19 বছর বয়স আবেগ দ্বারা পরিচালিত হয়, আবেগ দ্বারা। ছেলেদের বয়ঃসন্ধিকাল হচ্ছে 10 থেকে 15, আর মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হয় 10 থেকে 17 বছর বয়সে। ছেলেদের শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য দায়ী মাত্র একটা হরমোন, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। মানুষের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য 2টি হরমোন দায়ী। এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে একটা আগে বললাম, আর মেয়েদের ক্ষেত্রে নতুন একটা হচ্ছে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন। বয়ঃসন্ধিকালের মানসিক যে পরিবর্তনগুলো হয়, তাহলে আমরা এগুলো দেখে ফেললাম। যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলোর মধ্যে আবেগ দ্বারা চালিত হয়। বলছে আত্মনির্ভর, এখানে আত্মনির্ভর হওয়া পর্যায়ে শুরু হচ্ছে। নিকটজনের মনোযোগ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। তাহলে এই 4টা হচ্ছে এমসিকিউর অপশনে সবচেয়ে বেশি বার আসছে। আরও আছে, সেটা আমি দেই নাই কেন, ওইগুলো খুব একটা বেশি এমসিকিউর ক্ষেত্রে আসে না। এই 4টা বেশিরভাগই দেখেছি বিভিন্ন এমসিকিউতে ঘুরিয়ে ফিরে দেওয়া হয়েছে, এই জন্য এই 4টাকে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, আইন অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে, প্রশ্ন এখানে ছেলেদের ক্ষেত্রে 21 বছর আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18 বছর। অ্যাজ মাই পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 24 থেকে 28 আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 22, এটা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। মেয়েদের 20 বছরের পরে গর্ভধারণ করলে ঝুঁকি কম থাকে, এখানে বলা হয়েছে ঝুঁকি কম থাকে, এই জন্য আমি বলেছি 18 থেকে 22-এর মধ্যে হচ্ছে বেস্ট। এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো মেয়েদের ক্ষেত্রে বললাম। সর্বপ্রথম ইতালির বিজ্ঞানী পেট্রুসি টেস্ট টিউব বেবি তৈরি করেন। তাহলে ইতালি বিজ্ঞানী মনে রেখো তোমরা। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে 1978 সালে ইংল্যান্ডে। কোনো ইনফরমেশন যদি ভুল থাকে বা কোনো, অবশ্যই তোমরা কমেন্টস করবে। ভালো, প্রথম সফল টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস জয় ব্রাউন। মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। কতটি? 46টি। কত জোড়া? 23 জোড়া। এর মধ্যে 1 জোড়া হচ্ছে সেক্স হরমোন থাকে। 22 জোড়া বা 44টি অটোজোম থাকে। মানুষের জনন কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 23টি। মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া বা 2টি। তাহলে কত জোড়া বললে 1 জোড়া, কয়টি বললে হচ্ছে 2টি। সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল সমুদ্রের পানিতে। বিজ্ঞানী জেনোফয়েন ফসিল আবিষ্কার করেন, মানে জীবাশ্ম জ্বালানি বলতে আমরা বলি। জৈব পরিবর্তনের অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজয়া, সমবৃত্তীয় অঙ্গ বাদুড় বা চামচিকার ডানা। মানুষের লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে ককসিক্স। উভচর ব্যাঙের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। নর্মালি 2 বা 4 হয়ে থাকে, কিন্তু এখানে 3, ভিন্ন একটু আছে।
সরীসৃপ এবং স্তন্যপায়ী উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। আমরা এটা অনেক আগে থেকেই পড়ে আসছি, ক্লাস 5 থেকেই থাকে এটা পড়া, প্লাটিপাস। জীবাশ্ম হলো ইসফোনোডন, ইকুইজিটাম, গিঙ্কো, বাইলোবা। জৈব পরিবর্তনের জনক হচ্ছে ডারউইন। জৈব বিবর্তনের জনক হচ্ছে ডারউইন। রাসায়নিক বিবর্তনের মাধ্যমে প্রোটোভাইরাস থেকে কোন জীবটি উৎপত্তি হয় সেটা হচ্ছে কি আমরা বলি ভাইরাস। এখন দেখব আমরা একটা উদাহরণ দেওয়া আছে এখানে, মানে আমরা শুরুতে একটা দেখতে পেলাম হচ্ছে উদ্দীপক নির্ভর প্রশ্ন। তোমাদের বারবারই বলা হয় উদ্দীপক নির্ভর কোশ্চেন কিন্তু ডিরেক্ট কমন নাও হতে পারে, সেম টাইপের হতে পারে। এই অংশটির নামটা কি? নিউক্লিওপ্রোটিন বলা হয়েছে, এ থেকে আবার বি দেওয়া আছে, তাহলে এ অংশটির নাম হচ্ছে প্রোটোভাইরাস। আর বি চিহ্নিত অংশ যেটা, এটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হবে। জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা, প্রোটোজয়েতে সৃষ্টি হয় না। তাহলে আমরা দেখলাম প্রথম দুটি উত্তর হিসাবে থাকবে। এই যে কয়েকবার যদি না পড়ো তাহলে এটা মনে রাখতে পারবে না। ওকে, আমরা আর একটা উদ্দীপক পড়ব। প্রীতম সপ্তম শ্রেণীতে পড়ে, এই সময় তার শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি তার বয়স, যে বয়সটা হলেই এরকম পরিবর্তন হয় সেটা হয়ে গিয়েছে। প্রীতমের জীবনের এই সময়কে আমরা বলি বয়ঃসন্ধিকাল, পরিবর্তন আসতেছে। এ সময় প্রীতমের কোন ধরনের শারীরিক পরিবর্তন হয়? দেখো আমি একটু আগে যেটা দিয়েছি তার মধ্যে থেকেই প্রায় আসে। দ্রুত দৈহিক বৃদ্ধি পাবে, রাইট। কণ্ঠস্বরের পরিবর্তন হয়, কণ্ঠ চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1 আর 2। দেখো রাদের বয়স 13 বছর, তার আচরণিক পরিবর্তনসমূহ, নিজের মতামত প্রতিষ্ঠার চেষ্টা, নিজেই সব বোঝে এরকম মনে হবে। এই সময়টা খুবই ডিফিকাল্ট একটা টাইম। দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হওয়া, গলার স্বর মোটা হওয়া, এরকম হবে। মানসিক পরিবর্তনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দাড়ি গোফ, তো মানসিক পরিবর্তনের শারীরিক পরিবর্তন। আবেগ দ্বারা চালিত হওয়া, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটাই হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি মানসিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালের উপর নিচের কোনটির প্রভাব নাই? ইনসুলিনের কোনো প্রভাব নাই। অকাল গর্ভধারণে শিক্ষাগত সমস্যা কোনটি? এটা হবে সংকোচে মানসিক চাপ সৃষ্টি হয় বা বৃদ্ধি পায়। অকাল গর্ভধারণে শিক্ষাগত সমস্যা কোনটি? সংকোচে মানসিক চাপ বৃদ্ধি পাবে। দেহের বাইরে ডিম্বাণু এবং শুক্রাণুর মিল ঘটানোকে আমরা বলি, খেয়াল করে দেখো কত, মানে এই বিষয়গুলো যারা ক্লিয়ার থাকে তাদের কিন্তু সমস্যা হয় না। তাহলে ইনভিট্রো ফার্টিলাইজেশন। এবার আমরা দেখবো হচ্ছে ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি? আমরা আগেই বলছি 1 জোড়া, মানে সেক্স ক্রোমোজোম হচ্ছে একটি, এখানে বলা হলো 1 জোড়া। এটাই বোঝে নেবে তোমরা, কারণ এটা আমরা শুরুতে অংশে দেখে আসছি। ওয়াই ক্রোমোজোম ভূমিকা রাখে লিঙ্গ, মানে পুংলিঙ্গ নির্ধারণে, স্ত্রীলিঙ্গ নির্ধারণে, পুং গ্যামেট নির্ধারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ক্রোমোজোম হচ্ছে, যেহেতু মেয়েদের বলা হয়েছে, ছেলে এবং মেয়ের যেটা অংশ যেটা রয়েছে, এটা তোমরা অবশ্যই যদি মূল বইটা পড়ো তাহলে আরও বেশি বিস্তারিত জানতে পারবে, এদিকে না যাচ্ছি। তাহলে পুংলিঙ্গ নির্ধারণে এবং পুং গ্যামেট নির্ধারণে, তাহলে এক্সের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুইটা কিন্তু আলাদা, টোটালি ভিন্ন। এক্স যা হবে ওয়াই তার বিপরীত। পৃথিবীর উৎপত্তি এবং জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলি রাসায়নিক বিবর্তন। পৃথিবীর উৎপত্তি এবং জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বিবর্তন। অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়ে কোনটা? নিউক্লিয় প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়েও কি উৎপন্ন হয়? নিউক্লিয় প্রোটিন। কোনটি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে? ভাইরাস। কোনটি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে? এটা হচ্ছে ভাইরাস। কার অগ্রপদ সৃজনশীল কাজের জন্য রূপান্তরিত হয়েছে? কার অগ্রপদ সৃজনশীল কাজের জন্য রূপান্তরিত হয়েছে? মানুষ। নিচের কোন প্রাণীকে সংযোগকারী জীব বলা হয়? প্লাটিপাস। সংযোগ করে প্লাটিপাস। টেরিডোস্পার্ম একটি জীবান্ত জীবাশ্ম, এর বীজ উন্মুক্ত ছিল, পরিবহন টিস্যু ছিল। তাহলে টেরিডোস্পার্ম হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম, পরিবহন টিস্যু ছিল আগে, তার মানে 1 এবং 3। তাহলে টেরিডোস্পার্ম হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম, পরিবহন টিস্যু ছিল। এরপরে আমরা পরের কোশ্চেন, অধ্যায় আমরা 5 চলে আসলাম। দেখতে হলে আলো চাই, খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের প্রথম হচ্ছে কি ছোট্ট একটা ম্যাথ। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব মানে এফ এর মান 4, তার ক্ষমতা কত? তাহলে ভাগ করে দিই আমরা। উত্তল লেন্স তাহলে প্লাস, অবতল তাহলে মাইনাস করে দেব, এতই হয়ে গেল। আমি উপরে প্লাস মাইনাসটা তোমাকে সহজে বোঝার জন্য দিয়েছি।
এক্সামে না দিলে সমস্যা নেই, জাস্ট 1/f লিখলেই হবে। উত্তল এবং অবতল একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তাহলে দেখতেই পাচ্ছ সূত্র প্রয়োগ করে আমরা সহজে এটা করে ফেললাম। একটা দিলেই কিন্তু হতো, আমি তোমার জন্য কয়েকটা কোশ্চেন দিয়েছি। আলোর প্রতিসরণের সূত্র কয়টা? 2টা। তাহলে আলোর প্রতিসরণের সূত্র হবে কয়টি? 2টি। পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়? এটাকে আমরা বলি গোলকীয় দর্পণ। পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়? গোলকীয় দর্পণ। কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক? রেডিয়ান বা মিটার? কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক? রেডিয়ান বা মিটার? শিশুদের ক্ষেত্রে হবে কত? 5 সেন্টিমিটার। আমাদের মতো পূর্ণ বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে, বয়স্ক লোকদের ক্ষেত্রে, স্বাভাবিক বয়স্ক লোকদের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হবে 25 সেন্টিমিটার। গাড়ির দুই পাশে ও পিছনে কয়টি দর্পণ ব্যবহার করা হয়? 3টা। গাড়ির দুই পাশে এবং পিছনে মূলে হচ্ছে মোট কয়টি দর্পণ? 3টা। রাস্তার বাতিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? রাস্তার বাতিতে আমরা জানি এটা হবে উত্তল দর্পণ। তাহলে রাস্তার বাতিতে আমরা ব্যবহার করব উত্তল। রাস্তার বাতিতে আমরা কোন দর্পণ ব্যবহার করব? এটা হচ্ছে উত্তল দর্পণ। পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক, কারণ রাস্তা আঁকাবাঁকা হয়, রাস্তায় 90 ডিগ্রি কোণে বাঁকা থাকে, রাস্তায় প্রচুর গাড়ি থাকে। পাহাড়ি রাস্তা আসলে খুব বেশি গাড়ি থাকেই না, তারপর এটা বিপজ্জনক কারণ আঁকাবাঁকা অনেক থাকে, 90 ডিগ্রি, ওই পাশ থেকে কে আসতেছে কিচ্ছু দেখা যায় না, এই জন্য গোলকীয় দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা একটা চিত্র। এই চিত্রটা এই বছর সৃজনশীল হিসেবে যে কোনো একটা বোর্ডে আসবে। খেয়াল রেখো, তীর চিহ্ন কোন দিকে আছে? নিচের দিকেও আছে, উপর দিকেও আছে। উপরে একটা হচ্ছে হালকা মাধ্যম, নিচেটা হচ্ছে ঘন মাধ্যম। হালকা এবং হচ্ছে ঘনের মধ্যে পার্থক্যটা বুঝে নিতে হবে। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে কম থেকে বেশিতে গেলে মাঝ বরাবর যে লাইনটা আছে এটাকে বলা হচ্ছে অবিলম্ব। অবিলম্ব থেকে দূরে সরে যাবে, সোজা না গিয়ে দূরে সরে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে। আর হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে পিও আপাতিত রশ্মি হলে পিও তার মানে ঘন থেকে হালকার দিকে যাবে। তাহলে ঘন থেকে হালকার দিকে যাবে আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো এইটার কথা বলা আছে, এইটার কথা বলা আছে। এখন এইটা তো এই বরাবর যাওয়ার কথা, এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এই বরাবর না গিয়ে সে এই যে মাঝখানে যে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে এই বরাবর যাবে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ও আর। তাহলে ও আর বরাবর যাবে। নেক্সট, এই সেমে আরেকটা কোশ্চেন দেখো। প্রশ্নে বলা হয়েছে প্রতিসরণ কোণ কোনটা? প্রতিসরণ কোণ কোনটা? আপাতন কোণের মানের যে মানের জন্য প্রতিসরণ কোণ অর্থাৎ আপতিত রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে অথবা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এক কথা হচ্ছে মাধ্যম পরিবর্তন করে, মাধ্যম পরিবর্তন করলে আপাতত রশ্মির দিক পরিবর্তিত হবে। তোমরা দেখো এইখানে এই রশ্মিটা ডিরেক্ট এই বরাবর যাওয়ার কথা, তার মানে এই বরাবর সে যায়নি, সে আসছে এই বরাবর। ও এ প্রাইম এই বরাবর আসছে, এই বরাবর আসছে। এই মাঝখানে যে রেখাটা দেখতে পাচ্ছ মাঝখানে, এইটাকে বলা হচ্ছে অবিলম্ব। অবিলম্ব থেকে দূরে সরে যায় না, বরং অবিলম্বের কাছে আসছে। যদি অবিলম্বের কাছে আসে তাহলে সেটাকে আমরা বলি ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় সেক্ষেত্রে কি হবে? সেই রশ্মিটা, প্রতিসরিত রশ্মিটা মানে ও এ প্রাইম, এই রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসবে। এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটার নাম হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণটা হচ্ছে বড়, প্রতিসরণ কোণটা হলো ছোট, তার মানে হালকা থেকে ঘন মাধ্যমে সে আসছে। দ্যাট মিনস আমরা উত্তর কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। উদ্দীপকের চিত্রে এ মাধ্যমের চেয়ে বি মাধ্যম হচ্ছে ঘন। অফকোর্স ঘন ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি। এ মাধ্যমে আলোর বেগ বেশি হবে, হালকা মাধ্যমে বেশি হবে, মাস্ট। তাহলে উত্তর হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ 1 আর হচ্ছে 3। ও বি কিন্তু প্রতিসরিত রশ্মি না, আমরা আগেই দেখেছি, হবে ও এ প্রাইম। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা এটা বুঝে গেছো। পরের যে কোশ্চেনটি আছে, পরের কোশ্চেনটি হলো বায়ু মাধ্যমে, দেখতেই পাচ্ছ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? আমরা জানি এটার উত্তর হবে 1.5। তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে 1.5। 1.5। কোন রঙের আলোর জন্য নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি? বেগুনি,
বেগুনি, সবুজ, হলুদ এবং হচ্ছে লাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেগুনির ক্ষেত্রে বেশি। পানির প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে কত? 1.33। আর কাচের দেখলাম 1 হচ্ছে কত? 5। চোখের কোন অংশ রঙের অনুভূতি এবং রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে? কোন কোন এটা মনে রাখতে হবে। রেটিনা, রড, কোন এবং হচ্ছে আইরিশ। তাহলে আইরিশ এখানে উত্তর হচ্ছে কি কোন। কোনো লেন্সের ক্ষমতা -2D, তার মানে অবতল বলতে বোঝায় লেন্সটি উত্তল। অফকোর্স নট, এটা হবে কি অবতল। এটির ফোকাস দূরত্ব আমরা সূত্র প্রয়োগ করে এটা বের করে ফেলবো। আমার প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের 20 মিনিটের সমস্ত সমাধান মূল বইয়ের যা যা আছে গাণিতিক সমস্যা সব নিয়ে তোমাদের একটা পারফেক্ট একটা ভিডিও দিয়েছি। যারা বিজ্ঞান কোনোদিন পড়োনি তারাও দেখলেই ভিডিওটা যদি ভালো মতো করে দেখো, আশা করি বিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হবে। একটি লেন্সের ক্ষমতা +1D, তার মানে এটা হবে কি উত্তল লেন্স। 1 নাম্বার। 1 আর 3 হবে, ইতিমধ্যে অনেকেই বুঝে গেছো, আমরা না পড়লেও বুঝতে পারি। রেটিনার উপর আলো পড়লে এটি গ্রহণ করে রড কোষসমূহ। কোন কোষসমূহ? চোখের পেশি কোষসমূহ। তাহলে আমরা রড এবং কোন এটা মনে রাখবো। রড এবং হচ্ছে কোন। রেটিনার উপর যখন আলো পড়ে তখন এই ঘটনাটি ঘটে। তাহলে আমরা এই দুটোকে উত্তর হিসেবে নিচ্ছি। একটা হচ্ছে রড কোষসমূহ আর হচ্ছে কোন কোষসমূহ। অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়? অবতল মানে মাইনাসের ক্ষেত্রে, তাহলে ক্ষীণদৃষ্টি। ক্ষীণদৃষ্টিটা আমরা দূর করব। ক্ষীণদৃষ্টিটা আমরা দূর করতে পারবো। এটা হচ্ছে অবতল লেন্সের চশমা ব্যবহার করে, মাইনাসটা ব্যবহার করে। ক্ষীণদৃষ্টির কারণ কোনটি? এই ক্ষীণদৃষ্টি মানে হ্রস্বদৃষ্টি, চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। তাহলে আমরা আবার দেখি কোশ্চেনটি। ক্ষীণদৃষ্টির কারণটা কি হবে? সেটা হবে কি চক্ষু লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া। কোনটি বার্ধক্যজনিত ত্রুটি? চালসে। কোনটি বার্ধক্যজনিত ত্রুটি? এটা হবে চালসে। মায়োপিয়া সমস্যাটির লক্ষণ কি? দৃষ্টি ক্ষীণতা। মায়োপিয়া সমস্যাটির বৈশিষ্ট্য বা লক্ষণ কোনটি? দৃষ্টি ক্ষীণতা। স্বল্প। সুমনের বাবা ইদানিং এই টাইপের, এই অধ্যায় থেকে এটা সৃজনশীল হিসাবেও থাকে। সৃজনশীল হিসাবেও এরকম উদ্দীপক থাকে। সুমনের বাবা ইদানিং দূরের বস্তু দেখতে পান না, মানে দূরের জিনিস সে দেখতে পাচ্ছে না, কিন্তু পত্রিকার লেখাগুলো স্পষ্ট দেখতে পান না। দূরের বস্তু সে দেখতে পায় কিন্তু পত্রিকার কাছেরটা দেখতে পায় না। এখন দূরেরটা দেখতে পাচ্ছে, কাছেরটা দেখতে পাচ্ছে না, তাহলে কাছের বিষয়গুলো আমাকে দেখতে হবে। সুমনের বাবার চোখে কোন ধরনের ত্রুটি? তাহলে দূরদৃষ্টি। চোখে এ ধরনের ত্রুটির সৃষ্টি হয় ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে, আর একটা হচ্ছে অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে, কমে গেলে। ফোকাস দূরত্ব বৃদ্ধি পেলে, অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে। ফোকাস দূরত্ব যদি বৃদ্ধি পায় এই ক্ষেত্রে একটা হতে পারে, আর একটা হচ্ছে অক্ষি গোলকের ব্যাসার্ধ যদি হ্রাস পেলে। 3 থেকে 4 বার ভিডিওটি দেখো বা কোশ্চেনটি একটু কয়েকবার পড়ো, ইনশাল্লাহ ভুল হবে না এক্সাম হলে গিয়ে। কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? চর্বিযুক্ত মাছ যদি আমরা বেশি বেশি খাই তাহলে চোখের অনেকগুলো সমস্যা দূর হয়ে যাবে। রেটিনার ওপর তীব্র আলো পড়লে নিচের কোনটি সাড়া প্রদান করে? কোন কোষ? এটা রড কোষ না, এটা কোন কোষ হবে। আমরা 6 নম্বর অধ্যায়ে চলে আসলাম। তাহলে রেটিনার উপরে তীব্র আলো পড়লে নিচের কোনটি সাড়া প্রদান করে? কোন কোষ। 6 নম্বর অধ্যায় হচ্ছে পলিমার। পলিমারের কোনটি থার্মোসেটিং প্লাস্টিক্স? পরীক্ষা অনেকবার আসছে এটা। এটা হবে কি মেলামাইন বা ব্যাকেলাইট। মেলামাইন অপশনে থাকতে পারে, ব্যাকেলাইট অপশনে থাকতে পারে। কোনটি প্রাকৃতিক পলিমার? পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার। কোনটি প্রাকৃতিক পলিমার? পাট, সিল্ক, সুতি কাপড় বা রাবার। পিভিসি পাইপ কোনটি দিয়ে তৈরি? এটা হবে কি ভিনাইল ক্লোরাইড। পিভিসি পাইপ কোনটি দিয়ে তৈরি? এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। প্রাকৃতিক তন্তু কোনটি? রেশম, লিনেন, উল, সিল্ক, অ্যাসবেস্টনস। হয়ে গেল। তাহলে প্রাকৃতিক তন্তু হচ্ছে এইগুলা। প্রাকৃতিক তন্তু রেশম, লিনেন, উল, সিল্ক, অ্যাসবেস্টনস। ইথিলিন হতে কত ডিগ্রি? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে। ওই যে চাপ ও তাপের কথা বলা হয়, তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন তৈরি করা হয়। সেলুলোজিক তন্তু কোনটি? এটা হচ্ছে রেয়ন। সেলুলোজিক তন্তু কোনটা? এটা হচ্ছে রেয়ন। নিচের কোনটি নন সেলুলোজিক কৃত্রিম তন্তু?
নাইলন, ডেক্রন, পলিপ্রোপিলিন। খেয়াল করে দেখো, তাহলে আমি পরীক্ষায় যে কোনো একটা অপশনে পেতে পারি। নাইলন থাকতে পারে, ডেক্রন থাকতে পারে, পলি থাকতে পারে। মহেরা, আলপাকা, কাশ্মীয়, ভিকুনা কি? তাহলে কাশ্মীয় ভিকুনা কি? এগুলো হচ্ছে পশম। মহেরা, আলপাকা, কাশ্মীয় ভিকুনা এগুলো হচ্ছে পশম। বোরাক্স, বোরাক্স বিড তৈরি করে কোনটি? নাইলন দিয়ে। তাহলে বোরাক্স বিড তৈরি করে কোনটি দিয়ে? এটা হচ্ছে নাইলন। বোরাক্স বিড তৈরি করে কোনটি দিয়ে? এটা হবে নাইলন। ওকে। প্রাকৃতিক প্রাণীজতন্তুর মধ্যে কোনটি সবচেয়ে শক্ত এবং হচ্ছে দীর্ঘ? রেশম। প্রাকৃতিক প্রাণীজতন্তুর মধ্যে কোনটি সবচেয়ে শক্ত এবং হচ্ছে দীর্ঘ? রেশম। রাজারানীর পোশাক তৈরিতে ব্যবহৃত হতো কোন তন্তু? রেশম। তাহলে রাজারানীর কথা বললে রেশম, রস হাতে র মিল আছে, এটা মনে করে পড়তে পারো। রাজারানীর পোশাক তৈরি হতো রেশম দিয়ে। কোন প্রভাবকটি পলিথিন তৈরিতে ব্যবহৃত হয়? ওই যে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড। আগে ব্যবহৃত হচ্ছে কি অক্সিজেন গ্যাস, এখন ওটা অনেক সময় বেশি লাগে, ব্যয় সাপেক্ষ, দ্যাটস এখন লাগে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড, অতি অল্প সময় হয়ে যাচ্ছে। পলিথিনের সংকেত কোনটি? এটা অলমোস্ট ইতিমধ্যে আমি এটা ব্যাখ্যা করেছি তোমাদের, আশা করি তোমরা জানো এটা। তাহলে পলিথিনের সংকেত হচ্ছে একবার লাস্ট। পলিথিনের প্রস্তুতিতে কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? এক আর হচ্ছে দুই, হয় অক্সিজেন গ্যাস অথবা ওই যে টাইটানিয়াম ট্রাইক্লোরাইড। হয়ে গেল। উদ্দীপকটা আমরা একটা পলিথিনের একবারে সেম দেখতে পাচ্ছি। আমরা জানি লাস্টে এতে কি উৎপন্ন হবে, এতে উৎপন্ন হবে কি? পলিথিন। এটা একবার পরীক্ষা আসলে ডিরেক্ট সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবো। এ দ্বারা মানে পলিথিন দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, মাস্ট। এটি সহজে পচনশীল, এটা হচ্ছে না। মানবদেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করে, এক আর হচ্ছে তিন। আর আমরা পলিথিন ছাড়া এখন চলতেই পারি না। নিচের কোনটি কৃত্রিম তন্তু? রেয়ন, পলিস্টার বা ডেক্রন, যেটা আমরা একটু আগে দেখে আসছি। রেয়ন, পলিস্টার বা ডেক্রন, মানে কোশ্চেনটা রিপিট হয়েছে। অতি প্রাচীন তন্তু কোনটা? পশম। পশমকে বলা হয় অতি প্রাচীন তন্তু। সুতা অত্যন্ত ক্ষুদ্র ও মিহি করা হয় কোন পদ্ধতিতে? এটাকে বলা হয় হেলকিং। অত্যন্ত সূক্ষ্ম এবং মিহি করা হয় কোন পদ্ধতিতে? এটা হচ্ছে হেলকিং। সুতা অত্যন্ত ক্ষুদ্র এবং মিহি করা হয় কোন পদ্ধতিতে? এটা হচ্ছে হেলকিং। রেশম তন্তু পলু পোকার গুটি থেকে তৈরি হয়, রাইট। ফাইব্রেয়ন প্রোটিন দিয়ে তৈরি। সূর্যের তাপে নষ্ট কিন্তু হয় না রেশম সহজে। পলু পোকার গুটি থেকে তৈরি, ফাইব্রেয়ন প্রোটিন দিয়ে তৈরি। রেশম কোনটি দিয়ে তৈরি? সিঙ্গেলভাবে কিন্তু এমসিকিউতে আসতে পারে। ফাইব্রেয়ন প্রোটিন দিয়ে তৈরি। পিভিসি পোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়? হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয় পিভিসি পোড়ালে। থার্মোপ্লাস্টিককে তাপ দিলে নরম এবং ঠান্ডা করলে শক্ত হয়, একবার সত্য। তাপ দিলে হয় নরম, বা ঠান্ডা করলে হয় অনেক শক্ত, এটাকে বলা হয় থার্মোপ্লাস্টিক্স। পলিথিন তৈরিতে ব্যবহৃত হয় থার্মোপ্লাস্টিক। ইয়েস, তাহলে এক আর হচ্ছে তিন। থার্মোপ্লাস্টিক তাপ দিলে নরম, ঠান্ডা করলে শক্ত হয়, পলিথিন তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে যে কোশ্চেনটা হচ্ছে পলিইউরেথেন প্লাস্টিক পোড়ালে তৈরি হয়। খেয়াল করে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড। দেখতে পাচ্ছি কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইড। আমরা চলে আসলাম আমাদের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় হচ্ছে 7, অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। আমার খুব পছন্দের একটা অধ্যায়। আচ্ছা, হিস্টামিনকে অকার্যকর করে কোনটি? ভিনেগার, যাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি, CH3COOH। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে হিস্টামিনকে অকার্যকর করে। কোনটি দুর্বল অ্যাসিড? H2CO3। জৈব অ্যাসিড নয়, কিন্তু এটা দুর্বল অ্যাসিড। সব দুর্বল অ্যাসিডই কিন্তু জৈব, বাট এইটা কিন্তু জৈব অ্যাসিড না, তারপরে এটা কিন্তু দুর্বল, এই জন্য এটা এমসিকিউতে বেশি থাকে। H2CO3। কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়? আংশিক মানে জৈব অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার। শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ভিনেগারটা তো হবে না, CH3COOH তো হবে না, এটা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড হবে না। এক আর হচ্ছে দুই। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল আকারে এটা হতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা কি? সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডা আমরা বলে থাকি, প্লাস হচ্ছে এ, তার সাথে কে বিক্রিয়া করলে আমরা জানি না, কিন্তু কে বিক্রিয়া করলে এটা বোঝার জন্য একটা বিষয়গুলো হচ্ছে, দেখতে পাচ্ছ শেষে কি দেওয়া আছে?
এইটার শেষে দেখতে পাচ্ছ একটা Cl আছে, Cl তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই Cl, এই Cl, এই Cl, ওই যে Cl পেয়ে গেলাম, দ্যাট মিনস এখানে এই Cl সবচেয়ে ভালো মানে ব্যবহৃত হবে। আর কোন অ্যাসিডের শেষে Cl কিন্তু নেই আমাদের এই টেনের বই অনুযায়ী আর কি। তাহলে এই Cl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এতে আমি পাবো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই Clটা বসিয়ে দিলাম। এই Clটা বসিয়ে দিলে চিন্তা করে দেখো, তাহলে এই যে সোডিয়াম N আর এখানে যে Cl, এই যে H একটা, এই যে H একটা, তাহলে H2O, বাকি থাকে কি CO2, যে এখানে হবে কি CO2, তাহলে এখানে হলো CO2। এ যৌগটি হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, রাইট, পাকস্থলীতে পাওয়া যায় 1 আর হচ্ছে 3। বলতা বা বিচ্ছুর হলে নিচের কোনটি থাকে ক্ষারক? বলতা বা বিচ্ছুর হলে নিচের কোনটি থাকে ক্ষারক? নেক্সট, বোরহানি ল্যাকটিক অ্যাসিড। বোরহানি বা দই খেলে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। বোরহানি এবং দইয়ের মধ্যে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সার কারখানায় অতি প্রয়োজনীয় উপাদান সালফিউরিক অ্যাসিড H2SO4, আইপিএস এর অত্যাবশ্যক উপাদান। সার কারখানায় আইপিএস এর ব্যাটারিতে ব্যবহৃত হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য কোনটা? সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা পাউরুটি বা বিস্কুট ফোলানোর কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। নিচের কোন খাদ্যগুলো অ্যাসিডিটি তৈরির কারণ, মানে অ্যাসিডিটি বেশি হবে? পেঁয়াজ এবং রসুন খেলে অ্যাসিডিটি ভাবটা সৃষ্টি হবে। অ্যাসিডিটি বেড়ে যায় দুশ্চিন্তায়, নিয়মিত খাওয়ায়, ঘুম না হওয়ায়। 1 এবং 3, দুশ্চিন্তায় এবং ঘুম না হলে অ্যাসিডিটি বেড়ে যায়। অ্যাসিডিটি কমাতে, এখন এইটা হচ্ছে অ্যাসিডিটি বাড়ায় কোনগুলো, আর এটা হচ্ছে অ্যাসিডিটি কমায় আবার কোনগুলো? প্রতিকার, বিট, কিশমিশ, খেজুর, গাজর, আদা চা, মাশরুম, পরিমিত ঘুম। তাহলে 3টা আমি দিয়েছি, অপশনে যে কোনোটাই থাকতে পারে এখানের। ধমনীর পিএইচ কত পরিবর্তন হলে মানুষের মৃত্যু হয়? 0.4। ধমনীর পিএইচ কত পরিবর্তন হলে মৃত্যু হয় সেটা হচ্ছে 0.4। মৌমাছির হুল ফোটালে কোন অ্যাসিড বা কোন পদার্থ নিঃসৃত হয়? এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। মৌমাছি হুল ফোটালে কোন পদার্থ নিঃসৃত হয়? এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। মৌমাছির হুল ফোটালে ব্যবহার করা হয় নিচের কোনটি? জিঙ্ক কার্বনেট, ZnCO3, জিঙ্ক কার্বনেট। ফর্মিক অ্যাসিড, ম্যালিটিন, অ্যাপামিন ইত্যাদি পদার্থ সমূহ থাকতে পারে নিচের কোনটিতে? মৌমাছির হুলে এই 3টা থাকতে পারে। ফর্মিক অ্যাসিড, ম্যালিটিন, অ্যাপামিন এই পদার্থগুলো থাকতে পারে মৌমাছির হুলে। প্রচণ্ড জ্বালা করবে, ফুলে যাবে একবারে কামড় দিলে। স্ল্যাক লাইম হিসাবে পরিচিত কোনটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, CaOH2, স্ল্যাক লাইম। আর কুইক লাইম CaO, প্রথমটা। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl প্লাস হচ্ছে দেখতে পাচ্ছি CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে? প্রথমে C এর সাথে LC বা Cl নিয়ে যাই, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। ক্যালসিয়াম ক্লোরাইড এইটার প্রথম, এটার হবে লাস্ট। তাহলে ক্ষারকের প্রথম, অ্যাসিডের হচ্ছে লাস্ট, দুটো মিলে তৈরি হবে লবণ, সবসময় হবে। টেস্টিং সল্ট সোডিয়াম গ্লুটামেট সংকেত পাশে লিখে দিয়েছি, এবং খাবার লবণের সংকেত NaCl হলো সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কোনটা? টেস্টিং সল্ট হচ্ছে সোডিয়াম গ্লুটামেট, যার সংকেত হচ্ছে এইটা। আবার খাবার লবণের সংকেত NaCl হলে সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কোনটি? 1735 মনে রাখলেই হবে, 1735 লাস্টে হচ্ছে Na। তুতের সাথে 5 অণু পানি থাকলে কাপড় কাঁচা সোডার সাথে কত অণু পানি থাকে? 10 অণু। তাহলে তুতের সাথে 5 অণু পানি মানে 5H2O, আর কাপড় কাঁচার সোডা সোডিয়াম কার্বনেট এটার সাথে থাকবে 10H2O, 10 অণু পানি। অষ্টম অধ্যায়ে আমাদের সম্পদ কোনটি সিমেন্ট এবং প্লাস্টার অফ প্যারিস তৈরিতে কাঁচামাল? জিপসাম। কোনটি সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল? এটা হবে জিপসাম। মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত? 5 ভাগ। মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত? 5 ভাগ। মাটির কোন স্তরে হিউমাস সহ জৈব পদার্থ থাকে? হরাইজন A।
তাহলে হরাইজন এতে থাকে হচ্ছে হিউমাস সহ জৈব পদার্থ। হিউমাস মাটিতে বিদ্যমান জৈব পদার্থ, রাইট। দেখতে কালচে রঙের হয়, তাহলে আমরা 1 আর 2কে উত্তর হিসেবে নিচ্ছি। তারপরে পরের যে কোশ্চেনটা, তাহলে হিউমাস হবে মাটিতে বিদ্যমান জৈব পদার্থ, দেখতে কালচে রঙের হয়ে থাকে। মাটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে 4 ভাগে ভাগ করা হয়। মাটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? কাদামাটি। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হবে কাদামাটি, যাকে আমরা এঁটেল মাটিও বলতে পারি। মাটির প্রধান খনিজ উপাদান কোনটি? ক্যালসিয়াম। তাহলে মাটির প্রধান খনিজ উপাদান কোনটি? ক্যালসিয়াম। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম। দেখতে পাচ্ছ ইউ। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি? ট্যানিন। মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি? ট্যানিন। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কি নামে পরিচিত? হিউমাস, যেটা আমরা আগে দেখলাম। কোনটি বলছে স্তরটি বালুময়? এটা হচ্ছে হরাইজন এ। মাটির কোন স্তরটি বালুময়? হরাইজন এটা হচ্ছে বালুময়। মাটির কণা তৈরি হয় কোন স্তরে? হরাইজন সিতে। মাটির কণা তৈরি হয় হচ্ছে হরাইজন সিতে। মাটির কোন স্তরটি বালুময়? সেটা হচ্ছে হরাইজন এ। এ আর হচ্ছে সির মধ্যে পার্থক্য এতটুকুই। মাটির কোন স্তরে রাসায়নিক পরিবর্তনটা ঘটে? সিতে। তাহলে হরাইজন সিতে এটা ঘটবে। মাটির রাসায়নিক পরিবর্তন হয় সিতে। মাটিতে বিদ্যমান পদার্থসমূহ হলো খনিজ, জৈব, বায়বীয় পদার্থ। তিনটাই হতে পারে। খনিজ, জৈব এবং বায়বীয় পদার্থের কথাই বলা হয়েছে। মাটির মধ্যে বায়বীয় পদার্থ হলো, অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। খনিজ, জৈব এবং বায়বীয় পদার্থ। মাটিস্থ হিউমাসে আছে প্রোটিন, লিগনিন এবং চিনি, তিনটাই। মাটিস্থ হিউমাসে রয়েছে প্রোটিন, লিগনিন আছে, চিনির কথা বলা হয়েছে। সাবসোয়েল স্তরের মাটি হচ্ছে শিলাচূর্ণ ভরপুর খনিজ সমৃদ্ধ, খনিজ পদার্থ সমৃদ্ধ, জৈব পদার্থ সমৃদ্ধ। সাবসয়েল হচ্ছে স্তরের মাটি হবে শিলাচূর্ণে ভরপুর খনিজ পদার্থ। এটা হবে না, শুধু এই দুটি হবে, খনিজ পদার্থ সমৃদ্ধ এবং জৈব পদার্থ সমৃদ্ধ। কোন ধরনের মাটির কণা সবচেয়ে বড় হয়? বালু মাটিতে। বালু মাটির কণাগুলো সবচেয়ে বড়। কোন মাটির কণাগুলোর মধ্যকার রন্ধ্র খুব ছোট এবং সরু হয়? কাদামাটি। এই জন্য পানি ধারণ ক্ষমতাটা বেশি। রন্ধ্র খুব ছোট এবং সরু হয়, এটা হবে কাদামাটি। কোন ধরনের মাটি বালু, পলি এবং কাদার সমন্বয়ে গঠিত? দোআঁশ মাটি, যেখানে ফসল সবচেয়ে ভালো জন্মে। মাটির পিএইচ কত হলে আলু এবং গমের সর্বোচ্চ উৎপাদন হয়? 5 থেকে 6। মাটির পিএইচ যদি 5 থেকে 6-এর মধ্যে হয়, তাহলে আলু এবং গম সর্বোচ্চ ভালো হবে। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? ইউরেনিয়াম, যেটা আমরা আগেও দেখে আসছি, রিপিট হলো কোশ্চেনটি। বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ মাটি দূষিত করে, মরণব্যাধি রোগ সৃষ্টি করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এই কোশ্চেনটা কমন না পড়লেও শিক্ষার্থীরা অ্যান্সার করতে পারবে। মাটির সংরক্ষণের অন্যতম কৌশল কি? বেশি করে গাছ লাগানো। মাটির সংরক্ষণের অন্যতম কৌশল কি? বেশি করে গাছ লাগানো। প্রকৃতিতে কত রকমের খনিজ পদার্থ পাওয়া যায়? দেখো 2500 মানে 2500। প্রকৃতিতে কত রকমের খনিজ পদার্থ পাওয়া যায়? 2500। কাঁচ, ঘড়ি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? কোয়ার্টজ। কাজ, ঘড়ি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? কোয়ার্টজ। নিচের কোনটি জিপসামের সংকেত? ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি সাথে। ক্যালসিয়াম সালফেট সাথে 2 অণু পানি, 2H2O। সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? জিপসাম। রিপিট হলো কোশ্চেনটি। সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হচ্ছে জিপসাম। কোয়ার্টজ যে সকল কাজে ব্যবহৃত হয়? কাঁচ তৈরিতে, রেডিও তৈরিতে, ধাতব মুদ্রা তৈরিতে। কোয়ার্টজ হচ্ছে কাঁচ এবং রেডিও তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে কোয়ার্টজ। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি? মিথেন, CH4। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হবে মিথেন। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? 21 ভাগ। শতকরা 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। শতকরা 51 ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। 51 ভাগ হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে উৎপন্ন, আর ইউরিয়া সারের জন্য 21 ভাগ। 51-21 মনে রাখবা। কয়লার মূল উপাদান কার্বন। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। পেট্রোলিয়ামের ব্যবহারগুলো হলো কীটনাশক তৈরিতে, মোম তৈরিতে, সার তৈরিতে ব্যবহৃত হয় পেট্রোলিয়াম।
তাহলে পেট্রোলিয়াম ব্যবহৃত হয় কীটনাশক তৈরিতে, মোম তৈরিতে, সার তৈরিতে, তিনটাই। আমরা চলে আসলাম খুবই সহজ একটা অধ্যায়, দুর্যোগের সাথে বসবাস। অ্যাসিড বৃষ্টি মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে? অ্যাজমা, ব্রঙ্কাইটিস, হৃৎপিণ্ড এবং ফুসফুসের রোগ। পরীক্ষায় যে কোনো একটা অপশনে থাকবে। অ্যাজমা হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, হৃৎপিণ্ড এবং ফুসফুসের রোগ। কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়? সুনামি। কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়? সুনামি। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে 30%। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে 30%। সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা হচ্ছে 22 থেকে 28। সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী তাপমাত্রা হবে 22 থেকে 28। এরপরে কত সালে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে? 1991। যারা ভূগোল সাবজেক্টটি ছিল পরীক্ষা হয়ে গেছে ওটা তো জানো, এটা 1991। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত বাড়লে প্রায় পুরো সুন্দরবন এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে? 1 মিটার, মানে 100 সেন্টিমিটার, 1 মিটার। ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। রিক্টার স্কেল এটা তো খুব জনপ্রিয়, কারণ ভূমিকম্প ইদানিং রেগুলারই হচ্ছে। তাহলে রিক্টার স্কেলের সাহায্যে মাপা হয়। 2004 সালের সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। 2004 সালের সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়া। জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা কোনটি? আইপিসিসি। জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা হবে আইপিসিসি। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে কী পরিমাণ বেড়েছে? 0.774 ডিগ্রি সেলসিয়াস, বা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে প্রায়। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে কী পরিমাণ বেড়েছে? 0.74 ডিগ্রি সেলসিয়াস। খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কী পরিমাণ খাদ্য আমদানি করা হয়? প্রায় 3 মিলিয়ন মেট্রিক টন। হিউজ একটা অ্যামাউন্ট চলে যায়। খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কী পরিমাণ খাদ্য আমদানি করা হয়? প্রায় 3 মিলিয়ন মেট্রিক টন। বাংলাদেশ ভয়াবহ খাদ্য ঝুঁকিতে পড়ার কারণ ছিল অনাবৃষ্টি, লবণাক্ত পানি, জলবায়ুর পরিবর্তন, তিনটাই। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির কারণ কোনটি? গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এটাই তো তাপমাত্রা বৃদ্ধির কারণ। অনেক বাচ্চারা এটা যেমন এখন জানে, ক্লাস 3-4 বাচ্চারাও মনে হয় জানবে গ্রিনহাউস গ্যাসের কথা, এখন বুঝে কাছের তৈরি কর। নদী পাড়ের পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা দেয়াকে কি বলে? এটা হচ্ছে নদী প্রশিক্ষণ। নদী পাড়ের পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা দেয়াকে কি বলে? নদী প্রশিক্ষণ। আমেরিকাতে ঘূর্ণিঝড়ে কি বলে? হারিকেন। আর টাইফুন বলে কি? জাপানে। এই যে আসতে পারে টাইফুন, তাহলে জাপানে বলা হয় কি? টাইফুন। আর আমেরিকায় বলা হচ্ছে কি? হারিকেন। দুটো দিয়েছি পাশে, যেন পরীক্ষায় একটা আসলে দিতে পারো। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে? 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় যদি সাইক্লোন তৈরি হতে চায় সাগরে, তাহলে 27 ডিগ্রির উপরে হতে হবে। কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায়? AgL। pH এর মান কত হলে বেশিরভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায়? 5-এর কম হলে। 5-এর কম হলে, বাড়লে কমলে অ্যাসিড এবং ক্ষারকের মাত্রাকে বোঝায়। নিরপেক্ষ হচ্ছে 7-এর কম এবং 7-এর বেশি। একটা অ্যাসিড হবে আর একটা হচ্ছে ক্ষারক হবে। 7-এর কম আর হচ্ছে 7-এর বেশি হলে। অ্যাসিড বৃষ্টির জন্য মানব সৃষ্ট কারণগুলো হলো শিল্প কারখানা, গ্যাস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গৃহস্থালির চুলা। সব মিথেন গ্যাস নির্গত হচ্ছে, তার মানে আমাদের 1, 2, 3। অ্যাসিড বৃষ্টিতে থাকে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3 ধরনের অ্যাসিড থাকে। এই জন্য বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভিজতে হয় না, কিছুক্ষণ পরে ভিজতে হয়। প্রাকৃতিক রক্ষণশীলতার কৌশল হলো 5টি শার্টের পরিবর্তে 2টি শার্ট ব্যবহার করা, বাজারের প্যাকেট বারবার ক্রয় করা, পুরাতন শাড়ি দিয়ে কাঁথা তৈরি করা। তাহলে 1 এবং 3 যে হবে, এটা মনে করো কমন না পড়লে আমরা পারবো ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে। 10 অধ্যায় এসো গতিকে জানি। ম্যাথমেটিক একটা অধ্যায়, পছন্দের একটা অধ্যায়। নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বল গুণ হচ্ছে বল সমান ভর গুণ হচ্ছে ত্বরণ, মানে F সমান ma। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র।
25 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। বস্তুটির প্রযুক্ত বলের পরিমাণ কত? জাস্ট সূত্র প্রয়োগ করব, গুণ করে দেব, 25 দুগুণে 50। সেমভাবে পরেরটা করি, খেয়াল করে দেখো, এত গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে কত? 10,000, 5 দুগুণে 10। আবার সেম কোশ্চেন দেখতে পাচ্ছ, এটার সাথে এটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার আসবে কত? 600। একটি বস্তুর উপর এত নিউটন মানে কি? এখানে নিউটন বলতে আমরা বুঝতেছি এখানে কার মান দেওয়া হয়েছে? এটার মান দেওয়া হয়েছে, এফ এর মান দেওয়া হয়েছে। এত মিটার পার সেকেন্ড, তার মানে এর মান দেওয়া হয়েছে, আমাকে এম এর মানটা বের করতে হবে। জাস্ট ভাগ করে দিব, চলে আসবে এই যে 25 দুগুণে 50। নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয়ে জ্ঞান লাভ করা যায়? বল এবং জড়তা। প্রথম সূত্র হচ্ছে বল এবং জড়তা। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা কোন দিকে হেলবে? পিছনের দিকে হেলবে, গতি জড়তার কারণে। আচ্ছা, প্রয়োজনীয় উপদ্রব কোনটি? ঘর্ষণ। প্রয়োজনীয় উপদ্রব হচ্ছে কোনটি? ঘর্ষণ। বল, ভর এবং ত্বরণের পরিবর্তন হতে পারে। বল হচ্ছে ভর এবং ত্বরণের পরিবর্তন করতে পারে। ইয়েস, ভর এবং ত্বরণের সাথে সম্পর্কিত। গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে। গতিশীল বস্তুর গতি হ্রাস করতে পারে। বস্তুর ভর পরিবর্তন করতে পারে। বস্তুর ভর পরিবর্তন করে। ভর হচ্ছে মৌলিক রাশি, এটার কোনো পরিবর্তন কখনো হয় না। চলুন তো বাস হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি? জড়তা। জড়তার পরিমাপক কোনটি? ভর। জড়তার পরিমাপক হচ্ছে ভর। এফ সমান এম এ, মানে দ্বিতীয় সূত্র অনুযায়ী ভর দ্বিগুণ হলে বলের মান দ্বিগুণ হবে। ইয়েস, ওটাও বাড়বে। ধ্রুব বল ত্বরণ সৃষ্টি করে, ত্বরণের মান পরিবর্তন এখানে হচ্ছে না। বল দ্বিগুণ হলে বস্তুর ত্বরণ দ্বিগুণ হবে। ত্বরণ দ্বিগুণ হচ্ছে, তার মানে উত্তর হচ্ছে 1, 2, 3। তোমরা যে কোনো একটা মান দিয়ে এটা পরীক্ষা করে নিতে পারো, তিনটারই মান ধরে ধরে পরীক্ষা করতে পারো। ক্রিকেট বল, খেয়াল করে দাও, ক্রিকেট ব্যাটের উপর যে বল প্রয়োগ করে কি বলে? প্রতিক্রিয়া বল। বল করতেছে, বাড়ি দিচ্ছে, মানে এক কথা হচ্ছে আঘাত করতেছে বিপরীত দিক থেকে, প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। ক্রিয়া প্রতিক্রিয়া, ইয়েস, দুটো ভিন্ন হতে হবে, বিপরীত হতে হবে, পরস্পর বিপরীত ক্রিয়া করে। মাস্ট সবসময় সমান থাকে, সবসময় সমান থাকে। যদি সমান থাকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। কোনটি মৌলিক বল? মহাকর্ষ বলকে আমরা বলি মৌলিক বল। মহাকর্ষ বলকে আমরা বলি মৌলিক বল। অভিকর্ষ কি? মাধ্যাকর্ষণ বলকে আমরা বলি অভিকর্ষ। তো মাধ্যাকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তুমি লাভ দিলেও নিচেই পড়বে। শক্তিশালী নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ বেশি? 10⁻12। শক্তিশালী নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ বেশি? 10⁻12। মাধ্যাকর্ষণ বলের জন্য পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, মাস্ট। চাঁদ সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটাও মাস্ট। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এটাও মাস্ট। তিনটা অ্যান্সার। অতিরিক্ত ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। 2 হাত ঘর্ষণ করে দেখো, বুঝতে পারবা। পৃষ্ঠতল মসৃণ হয়, হ্যাঁ, ঘষতে ঘষতে পৃষ্ঠতল মসৃণ হয়ে যাবে। ঘর্ষণের দক্ষতা বৃদ্ধি পায়, অ্যান্সার 1 আর হচ্ছে 3 হচ্ছে লিগ্যাল। ঘর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য পৃষ্ঠের অমসৃণতা, রাইট, অমসৃণ থাকলে এটা আর বাড়বে। বস্তুর ভর বেশি হলে ঘর্ষণটা বেশি হবে। পৃষ্ঠের ক্ষেত্রফল, উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আমরা চলে আসলাম 11 নম্বর অধ্যায়। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? ডিএনএ। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কোনটি ডিএনএতে অনুপস্থিত? ইউরাসিল। কোনটি ডিএনএতে অনুপস্থিত? অনেকবার এমসিকিউতে আসছে ইউরাসিল। ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের। মানুষের 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে কোন রোগটি হয়? ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোম সেটা হয়। 21তম ক্রোমোজোমের নন ডিসজাংশনের ফলে কোন রোগটি হয়? এটা হচ্ছে ডাউন সিনড্রোম। কোন রোগে 10 বছর বয়সে শিশুর চলন শক্তি লোপ পায়? তাহলে মাসকুলার ডিস্ট্রফি। তাহলে মাসকুলার ডিস্ট্রফি এই রোগের কারণেই 10 বছর বয়সে শিশুর চলন শক্তি লোপ পায়। এটা আমরা দেখতে পেলাম। একই কোষের অসংখ্য একই রকম রোগ সৃষ্টি করাকে কি বলে? সেল ক্লোনিং। একই কোষের অসংখ্য একই রকম কোষ সৃষ্টি করাকে বলা হচ্ছে সেল ক্লোনিং।
সুপার রাইস আমরা বলি ভিটামিন এ কে। সুপার রাইস কোন ভিটামিন সমৃদ্ধ? ভিটামিন এ। কোষ বিভাজনে ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন কোন দশায়? প্রোফেজ এবং মেটাফেজ ধাপে। কোষ বিভাজনে ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন কোন দশায়? প্রোফেজ আর হচ্ছে মেটাফেজ। কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার দেখা যায়? মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার। কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কৃত হয়? 1953 সালে। কোন ক্ষারকটি ডিএনএতে উপস্থিত হলেও আরএনএতে অনুপস্থিত? থাইমিন। কোন ক্ষারকটি ডিএনএতে আছে বাট আরএনএর মধ্যে অনুপস্থিত? থাইমিন। ক্রোমোজোমের প্রোটিন কোনটা? এটা হচ্ছে হিস্টোন। তাহলে ক্রোমোজোমের প্রোটিন হচ্ছে কোনটা? হিস্টোন। ক্রোমোজোমের প্রোটিন কোনটা? এটা আমরা দেখতে পাচ্ছি হিস্টোন। জিন নামটি কে দেন? জোহানসেন। জিন জোহানসেন। জিন জোহানসেন। যাক, নামের সাথে কিছুটা মিল আছে। মানবদেহের রক্তকণিকায় কোন রোগটি পয়েন্ট মিউটেশনের জন্য হয়ে থাকে? সিকিল সেল রোগ। মানবদেহের রক্তকণিকায় কোন রোগটি পয়েন্ট মিউটেশনের জন্য হয়ে থাকে? এটা হবে সিকিল সেল রোগ। জেনেটিক বিঘ্নতা ঘটে জিনের পরিবর্তনের জন্য, তেজস্ক্রিয় রশ্মির জন্য হয়। তাহলে জেনেটিক বিঘ্নতা ঘটে এই দুটির কারণে দেখতে পাচ্ছি, জিনের পরিবর্তনের জন্য, তেজস্ক্রিয় রশ্মির জন্য। সিকিল সেল রোগ হয়, আমরা একটু আগে এটা দেখে আসছি, লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, দেহে তীব্র ব্যথা অনুভূত হয়। 3টা প্রশ্নই উত্তর সঠিক। সিকিল সেল রোগ হলে লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যায়, রক্ত শূন্যতা দেখা দেয়, দেহে তীব্র ব্যথা করে। আধুনিক জীব প্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়? 3টা। আধুনিক জীব প্রযুক্তি কয়টি বিষয়ের সমন্বয়? 3টি। প্রাকৃতিক ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল এবং হচ্ছে ইস্ট। 3টাই। প্রাকৃতিতে ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, ইস্ট। বটগাছ থেকে উৎপাদিত কোন এনজাইম কৃমি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ফাইসন। বটগাছ থেকে উৎপাদিত কোন এনজাইম কৃমি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ফাইসন। আচ্ছা, ফরেনসিক টেস্টের জন্য ব্যবহৃত হয়, তাহলে ফরেনসিক টেস্টের জন্য ব্যবহৃত হবে রক্ত, বীর্য, রস, মূত্র। 3টাই। তাহলে ফরেনসিক টেস্টের জন্য ব্যবহৃত হবে রক্ত, বীর্য, রস এবং হচ্ছে মূত্র। কোনটি আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য? ক্ষারক ইউরাসিল থাকে। তাহলে আরএনএর মধ্যে কোনটি প্রযোজ্য? ক্ষারক ইউরাসিল থাকে। আমরা একটা নিউক্লিয়াসের চিত্র দেখতে পাচ্ছি, একেবারে কালো ঘন অংশটি, চিত্রের অঙ্গাণুটির ভিতরের গোলাকার বস্তুর নামটাই হচ্ছে কি? নিউক্লিওলাস। উদ্দীপকের অঙ্গাণুর কোন অংশটি বংশগতির সাথে জড়িত? ওই যে ক্রোমোজোম বি, ক্রোমোজোম দেখতে পাচ্ছি বি, সুতার মতো। আমরা আর একটা চিত্র দেখতে পাচ্ছি ডিএনএ। পুরো চিত্র দেখে আমরা বুঝতে পারি চিত্রটি কিসের? ডিএনএ। এবং তাহলে এটা বৈশিষ্ট্যটা কি? এটি সকল জীবের আদি বস্তু। ইয়েস, 3টাই উত্তর হবে। এতে একটি ফসফেট ও নাইট্রোজেন ক্ষারক বিদ্যমান, এটাও রাইট, ডিএনএর মধ্যে। এটি বলছে মূল কাঠামো 5 কার্বন শর্করা এবং ফসফেট দিয়ে তৈরি। তাহলে ডিএনএর ক্ষেত্রে আমরা এই 3টা ইনফরমেশন জেনে রাখলাম। এটি সকল জীবের আদি বস্তু, এতে একটি ফসফেট এবং নাইট্রোজেন ক্ষারক বিদ্যমান। এটি আরেকটা কথা বলা হয়েছে, এটি হচ্ছে মূল কাঠামোর 5 কার্বন শর্করা এবং ফসফেট দিয়ে তৈরি। হয়ে গেল। মানুষের কোন বংশগত, এখানে বংশগত, মানুষের কোন বংশগত আমরা দেখতে পাচ্ছি, মানুষের কোন বংশগত রোগ, এখানে বলা হলো বংশগত রোগ লোহিত রক্তকণিকার কাস্তের মতো আকার ধারণ করে? সিকিল সেল। এই নামটা কিন্তু মনে রাখবে তোমরা, সিকিল সেল। রোগ এক্স এর লক্ষণ চোখের পাতা ফুলে যাওয়া, জিহ্বা লম্বা হয় এবং মানসিক পরিপক্কতা কমে যাওয়া। এক্স রোগটির নামটা কি? ডাউন সিনড্রোমস। চোখের পাতা ফুলে গেছে, জিহ্বা লম্বা হয়ে গেছে, মানসিক পরিপক্কতা কমে যাওয়া, এটাকে বলা হয় ডাউন্স সিনড্রোম। উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হলো দ্রুত বিক্রয়যোগ্য করা, চর্বিযুক্ত মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ করা। তার উত্তর 3টাই। আমরা চলে আসলাম 12 নম্বর একটা অধ্যায়, প্রাত্যহিক জীবনে তড়িৎ বিদ্যুৎ। 1 মেগাওয়াট কত ওয়াট? 10⁶। 1 মেগাওয়াট 10⁶। 1 ওয়াট কত ঘন্টা? 36।
কত ঝুল 3600 বা 3.6 টাইমস 10⁻³ 3600 আমরা লিখতে পারি 3.6 টাইমস 10⁻³ 60 ওয়াটের একটি বাল্ব কতদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হয়? কাউকে এটা বলার প্রয়োজন নেই, আমরা সব শিক্ষার্থী এখন পারো, কারণ এটা নিয়ে আলোচনা করেছি আমার মূল ভিডিওতে, বিস্তারিত বলেছি মূল ভিডিওতে। প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ ব্যয়? তাহলে ব্যয়িত শক্তির সূত্রটা কী ছিল? সূত্র ছিল টোটাল ক্ষমতা গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে 1000। ক্ষমতা হচ্ছে 60 গুণ হচ্ছে সময় 5 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে 1000, তাহলে 9 কিলোওয়াট ঘন্টা। এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়? হিলিয়াম। এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়? হিলিয়াম। কোনটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? ইউপিএস। ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য একাধিক কোষের সমন্বয়ে তড়িৎ শক্তি সংযোজিত থাকে সাধারণ 3টি অংশ থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3। 3টি অংশ থাকে, খেয়াল করে দেখো, তাহলে 1 2 হচ্ছে 3। দ্রবণের ঋণাত্মক আয়নগুলো কোন দিকে আকৃষ্ট হবে? অ্যানোডের দিকে। তাহলে খেয়াল করে দেখো, ঋণাত্মকটা মাইনাসটা হচ্ছে অ্যানোড আর প্লাসটা হচ্ছে কি ক্যাথোড। ওকে, উক্ত প্রক্রিয়াটি দ্বারা কি করা যায়? তড়িৎ মুদ্রণ, তড়িৎ উৎপাদন, ধাতু নিষ্কাশন এবং শোধন। তাহলে আমরা জানি তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন এবং শোধন। তাহলে তড়িৎ মুদ্রণ এবং ধাতু নিষ্কাশন এবং শোধন এই প্রক্রিয়াটা করা যায়। ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য তড়িৎ বিশ্লেষণ কোষে ব্যবহার করা হয় কপার সালফেট। ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য তড়িৎ বিশ্লেষণে কোষে ব্যবহার করা হয় কোনটা? কপার সালফেট। 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 8 টাকা মূল্য দিতে হলে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত টাকা ব্যয় হবে? নতুন করে বলার প্রয়োজন নেই, আমরা আগে বের করব। এখানে অ্যান্সার হচ্ছে 9 কিলোওয়াট ঘন্টা বা 9 কিলোওয়াট 9 ইউনিট গুণ প্রতি ইউনিটের দাম হবে কত? 8 টাকা, 8 নং 72 টাকা। এই অঙ্কটা শুরুতেই ছিল। শুরুতে কোথায় ছিল? এই দেখো, এটা হচ্ছে সেই অঙ্ক। জাস্ট 9-এর সাথে আমি কত গুণ করে দেবো? 8 নং 72। এই যে 8 নং 72। চিত্রে 100 ওয়াট, 60 ওয়াট আবার 60 ওয়াট তিনটা বর্তনীতে দৈনিক 8 ঘন্টা বাতি জ্বালালে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? আমরাও সেম সূত্র প্রয়োগ করব, এই সবগুলো যোগ করব, এই যোগ করে এগুলোর সাথে গুণ দিব হচ্ছে 8 ঘন্টা করে 30 দিন ভাগ হচ্ছে 1000। বর্তনীর ক্ষেত্রে এইটা দেখতে পাচ্ছি আমরা সমান্তরাল সংযোগ বর্তনী, সমান্তরাল। এটা কিন্তু সিরিজ বর্তনী না, তাহলে সমান্তরালের ক্ষেত্রে প্রতিটি বাতি সমান ভোল্টেজ পাবে, রাইট। সকল বাতি তাদের ক্ষমতা অনুসারে উজ্জ্বলভাবে জ্বলবে, রাইট। একটি বাতি নষ্ট হলে সবগুলো বাতি নিভে যাবে, ওটা সিরিজ বর্তনীর ক্ষেত্রে। অ্যান্সার 1 আর 2। তড়িতের সিস্টেম লসের কারণ কোনটা? সরবরাহ পদ্ধতির ত্রুটি থাকলে সিস্টেম লস হয়। লোডশেডিংয়ের কারণ হচ্ছে চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন, রাইট। সরবরাহ পদ্ধতির ত্রুটি এটাও হতে পারে, দুর্বল মনিটরিং এটাও হতে পারে। তিনটাই কিন্তু সঠিক লোডশেডিংয়ের কারণ হতে পারে। নিচের কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক? দেখতে পাচ্ছ লাস্টেরটা। এবং 320 নম্বরে এই প্রতীকের নামটা কি? দেখতে পাচ্ছ দ্বিমুখী সুইচ, দুই দিক থেকে দ্বিমুখী সুইচ দেখেই বোঝা যাচ্ছে। এটা দ্বারা কী বোঝানো হয়? স্থির রোধ, স্থির রোধ একই রকম যাচ্ছে, দেখি স্থির রোধ। 21 নম্বর কোশ্চেনটা দ্বারা কি, এই চিহ্নটা দ্বারা কী বোঝানো হয়েছে? স্থির রোধ। এটা ছিল হচ্ছে কি দ্বিমুখী, এটা ছিল হচ্ছে কোনটা? এসি তড়িৎ উৎসের 3 রকমের। একটি ব্যাটারি সেল 1.5, 6টি হলে গুণ করে দাও 9 হবে। বাসাবাড়িতে জীবন্ত তারের বৈদ্যুতিক ভোল্টেজ কত? 220 ভোল্ট। জীবন্ত তারের। বৈদ্যুতিক হিটারের জন্য কত অ্যাম্পিয়ার? হিটারের জন্য 15। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কপার সালফেট। রিফা চকচকে ধাতুর নেম প্লেট বানাতে চায়, সে নিচের কোন পদ্ধতি অবলম্বন করবে তড়িৎ বিশ্লেষণ? চকচকে ধাতুর প্রলেপ থাকবে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। রূপার গহনায়, ওই যে সেম একই রকম, রূপার গহনায় তড়িৎ প্রলেপন করতে হলে নিচের কোনটি সঠিক? অ্যানোড হিসাবে সোনার দণ্ড ব্যবহার করতে হবে, অ্যানোড হিসাবে। এনামলের এখানে হবে বাসায়, এনামলের বাসায় দেখতে পাচ্ছ 60 ওয়াটের 6টি, তাহলে 60 গুণ আছে 6। দৈনিক 6 ঘন্টা করে চললে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 6 টাকা করে। 6 দিনে এনামলের বাসায় কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে? আমার সমস্ত শিক্ষার্থীরা চট করে বের করতে পারবে এটা। পরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এ বাতিটি দৈনিক 5 ঘন্টা জ্বালালে, এটাও মনে হয় বের করার প্রয়োজন নাই, আমার সমস্ত শিক্ষার্থীরা পারার কথা। 15 ইউনিট আসবে, কীভাবে করবে নতুন করে বলার প্রয়োজন নাই, আই থিঙ্ক সবাই এটা বুঝে গেছো, কারণ এটা নিয়ে আলোচনা করছি অনেকবার। নেক্সট কোশ্চেন যাই, খালি
100 এবং এখানে হচ্ছে 60, এটা মনে রাখো 160। উক্ত সার্কিটে বি এবং সি পুরোপুরি ভোল্টেজ পাবে না। কখন পাবে না? যদি এটা সিরিজ হয়। ইয়েস, এটা হচ্ছে সিরিজ। একটা বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে, একটা চালু হলে সব চালু হয়ে যাবে। এ বন্ধ হলে সি জ্বলবে না, হবে না। সি বন্ধ হলে এও বন্ধ হয়ে যাবে, তাহলে 1 আর হচ্ছে 3। সবাই কাছাকাছি চলে আসলাম। চিত্রটি কোন সংকেতকে নির্দেশ করে? অ্যানালগ। স্থির সংকেত যেহেতু অ্যানালগ। ডিজিটাল সিগন্যাল প্রতিক্রিয়া বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। ডিজিটাল সিগন্যালে প্রতিক্রিয়া বিশেষ ধরনের আইসি ব্যবহার করা হয়। ইমেল সার্ভিস, জিমেল, ইয়াহু, হটমেল। জিমেল, ইয়াহু, হটমেল। যারা আইসিটি পরীক্ষা দিয়েছে ওই নতুন করে বলার প্রয়োজন নেই, এই অধ্যায়ের কোশ্চেনগুলো খুব বেশি দরকার নেই। সকল নেটওয়ার্কের জননী হচ্ছে ইন্টারনেট। তথ্য যোগাযোগ গুরুত্বপূর্ণ মাধ্যম, এর মাধ্যমে জীবন ধারণের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। রাইট, অনেক কাজ এখন সহজে করা যায়। কোনটির সাহায্যে অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা যায়? মডেম। এই মডেমের সাহায্যে আমরা করতে পারি। বিদ্যুৎ শক্তিকে শব্দ, ওই যে বিদ্যুৎ থেকে শব্দ, বুঝতেই পারতেছি স্পিকার। বিদ্যুৎ থেকে হচ্ছে কি? শব্দ, স্পিকার। রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কিসের দানা দিয়ে? এটা হচ্ছে ফসফরাস। রঙিন টেলিভিশনের পর্দা তৈরি করা হয় কিসের দানা দিয়ে? এটা হচ্ছে ফসফরাস। রঙিন টেলিভিশনের ব্যবহৃত মৌলিক 3টা রং, লাল, সবুজ এবং হচ্ছে আসমানি। লাল, সবুজ এবং হচ্ছে আসমানি। প্রতিটি কম্পিউটার নেটওয়ার্ক সংযোজনের জন্য কোনটি প্রয়োজন? এনআইসি। যোগাযোগের মৌলিক নীতিমালা কয়টি? এটা হবে 4টা। যোগাযোগের মৌলিক নীতিমালা হবে 4টা। মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা পাত্রের নাম হচ্ছে ডায়াফ্রাম। কোন সংকেত নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল? ভোল্টেজ, অ্যানালগ। কোন সংকেত নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল? ভোল্টেজ, অ্যানালগ। অডিও সংকেতের উৎস কোনটি? শব্দ। টেলিভিশনের ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কয়টি স্থির ছবি পাঠাতে হবে? 25টি। প্রতি সেকেন্ড হবে 25টি। কম্পিউটার থেকে কত দূরত্বে বসা উচিত? 50 থেকে 60 সেন্টিমিটার। 50 থেকে 60 সেন্টিমিটার দূরে বসা। কম্পিউটার থেকে কত দূরত্বে বসা উচিত? 50 থেকে 60। কোন উপসর্গ বা উপসর্গগুলো কম্পিউটার ভিশন সিনড্রোমের লক্ষণ? চোখ জ্বালাপোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো। 1, 2, 3। শেষ অধ্যায়, জীবন বাঁচাতে বিজ্ঞান। ফুটবল খেলতে গিয়ে সাইফুলের পায়ের হাড় ভেঙে গেল, সিটি এক্স রে করতে হবে। এটা নিশ্চিত করার জন্য কোন পরীক্ষাটি কার্যকরী? এক্স রে। সাধারণত শরীরের কোন অংশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়? জরায়ুতে। বৈদ্যুতিক হিটারের সংকেত শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? ইসিজি। অ্যান্ডোস্কোপি যন্ত্রের কয়টি স্বচ্ছ নল থাকে? 2টি। কোন পরীক্ষার মাধ্যমে শরীরের ভিতরের ক্ষত স্থানের ছবি নিয়ে আসা যায়? অ্যান্ডোস্কোপি। গ্যাস্ট্রিক আলসার নির্ণয় করা হয় কোন পরীক্ষার নাম? অ্যান্ডোস্কোপি। গ্যাস্ট্রিক আলসারের কথা মনে রাখবা। অ্যান্ডোস্কোপি দ্বারা নির্ণয় করা হয় পাকস্থলীর সমস্যা, মূত্রনালীর সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা। তোমাদের কাছে প্রশ্ন রইল এটা, যেহেতু উত্তর এখানে দিয়ে নেই, তাহলে এটা উত্তর কমেন্টসকে জানাতে পারো। উত্তর কি? 1, ক, খ, গ, ঘ, যেটা খুশি। 153 1, 153 2, 153 3, 153 4, এভাবে লিখলে আমি বুঝবো। তাহলে অ্যান্ডোস্কোপি দ্বারা কি নির্ণয় করে? পাকস্থলীর সমস্যা, মূত্রনালীর সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা। ইতিমধ্যে এটা আলোচনা হয়ে গেছে, উপরে কয়েকটা দেখলেই হবে। কোন পরীক্ষায় রক্তনালীতে ডাই প্রবেশ করানো হয়? অ্যানজিওগ্রাফি। কোন পরীক্ষায় রক্তনালীতে ডাই প্রবেশ করানো হয়? অ্যানজিওগ্রাফি। কোন চিকিৎসা ব্যবস্থায় রাসায়নিক ঔষধ ব্যবহার করতে দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা হয়? কেমোথেরাপি। কোন চিকিৎসা ব্যবস্থায় রাসায়নিক ঔষধ ব্যবহার করতে দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করা হয়? কেমোথেরাপি। কেমোথেরাপির ঝুঁকি হলো চুল পড়ে যায়, হজমের সমস্যা হয়, লোহিত রক্তকণিকা উৎপাদনে বাধাগ্রস্ত হয়। কোনটিকে কাজে লাগিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়? শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে। অ্যান্ডোস্কোপিতে কি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার। নিচের কোন পরীক্ষায় বিশেষ তরল পদার্থ ব্যবহার করা হয়? অ্যানজিওগ্রাফি। রেডিওথেরাপি কোন? রেডিওথেরাপি মানে ক্যান্সার, মনে রাখবে। আমাদের 360 ডিগ্রি এমসিকিউ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তোমার কাছে টেস্ট পেপার থাকলে এই কোর্স 11টি স্কুলের প্রশ্ন নিজে পরীক্ষা দিয়ে দেখো কত পাও। যদি 25 পেয়ে যাও প্রত্যেকটা পরীক্ষায়, তার মানে তোমার প্রিপারেশন খুব ভালো হয়েছে। এই জন্য তাহলে আমার এই 360টি দেখো 10 বার, একবার শুধু বইটি পড়ো, পারফেক্ট কম্বিনেশন হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকো, সবার প্রতি শুভকামনা থাকলো, শুভেচ্ছা নিরন্তর।